রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করেছেন, যা শ্লথ গতির সাধারণ যানবাহনকে সংজ্ঞায়িত করে। নতুন নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর জন্য লাইসেন্স বাধ্যতামূলক এবং নির্ধারিত এলাকার বাইরে কোনো অবস্থাতেই চলাচল করা যাবে না। লাইসেন্স এবং নিবন্ধন ছাড়া ইলেকট্রিক রিকশা রাখা, ভাড়া দেয়া এবং চালানো সম্পূর্ণ অবৈধ। নিয়ম ভঙ্গ করলে অনুমোদিত গতিসীমার অতিরিক্ত গতি, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, যাত্রী ছাড়া মালামাল পরিবহন এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার মতো কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। সিটি কর্পোরেশন ইলেকট্রিক রিকশার ব্যাটারি চার্জিং, বর্জ্য ব্যবস্থাপনা ও চলাচল সীমিতকরণ করতে পারবে। পাশাপাশি বাস চলাচলের রুটে ইলেকট্রিক রিকশার চলাচল নিষিদ্ধ করার ক্ষমতাও থাকবে। এই নিয়মগুলি মানলে নগরীতে নিরাপদ ও নিয়মিত চলাচল নিশ্চিত হবে। মার্কিন ফেডারেল আপিল আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের আরোপিত প্রায় সব শুল্কই আইন বিরুদ্ধ এবং জরুরি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী এই শুল্কগুলো আগামী মধ্য অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে, যাতে প্রশাসন সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পায়। বিশেষজ্ঞরা বলছেন, 1977 সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রেসিডেন্টকে জাতীয় জরুরি পরিস্থিতিতে অর্থনৈতিক পদক্ষেপ নেয়ার ক্ষমতা দিলেও সরাসরি শুল্ক আরোপ সেই আইনের আওতায় পড়ে না। অনেক বিশ্লেষকের মতে এই রায় মার্কিন অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন বিশ্বজুড়ে অনেক দেশই সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। যদি সর্বোচ্চ আদালত আপিল কোর্টের এই সিদ্ধান্ত বহাল রাখে, তবে শুল্কগুলো বাতিল হবে এবং মার্কিন অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। তবে উল্টোটা হলে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব আরও জোরদার হবে। ইন্দোনেশিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ব্যাপক সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশের সাজোয়া গাড়ির চাপায় এক তরুণের মৃত্যু ভিডিওতে ধরা পড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আন্দোলন আরও তীব্র হয়। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তে জনগণকে শান্ত থাকার আহ্বান জানালেও বিক্ষোভকারীরা সরকারি ভবনে আগুন দেয়, যানবাহনে অগ্নিসংযোগ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সংসদ সদস্যের বেতন কমানোর দাবি জানায় এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বৃদ্ধির আহ্বান তোলে। এদিকে বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, 2025 থেকে 2027 সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার অর্থনীতি গড়ে 4.8% হারে বৃদ্ধি পাবে, যা প্রেসিডেন্ট প্রাবোর প্রতিশ্রুতির তুলনায় কম। প্রেসিডেন্ট প্রাবোও তরুণ রাইডারের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের ঘোষণা দিয়েছেন। তবে অর্থনৈতিক মন্দার চাপ এই সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 7 বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে পৌঁছেছেন। তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং বিশেষ বৈঠকে অংশ নেবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে দুই নেতার মধ্যে সীমান্ত উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। 2020 সাল লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত চীনের সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা দেখা যাচ্ছে। এর আগে জাপান সফরে মোদি বলেছেন, চীন ও ভারতের সুসম্পর্ক এশিয়ার শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর সেই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।